আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। গতকালকে পরীক্ষা হয়ে গিয়েছে, জিএসটি এই ইউনিটের পরীক্ষা। তো জিএসটি এই ইউনিটে বাংলা ও ইংলিশ এই দুটি বিষয় অন্তর্ভুক্ত ছিল। সাধারণত এই দুইটি বিষয় থাকে। তো এই যে এখানে যে ইংলিশ ও বাংলা প্রশ্নগুলো আছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবা। প্লাস এখানে যে যে টপিকগুলো আছে, এই টপিকগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট, ইংলিশ ও বাংলার দুইটারই। তো আজকে আমি তোমাদের ইংলিশ প্রশ্নগুলোর একবারে ব্যাখ্যা সহ আলোচনা করব, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত অন্য কেউ করেনি। হয়তো উত্তর দিয়েছে, আমি আজকে তোমাদের ব্যাখ্যা সহ আলোচনা করব। এই ব্যাখ্যাগুলো তোমাদের কাজে লাগবে হচ্ছে যারা বি ইউনিটে পরীক্ষা দিবা সেখানেও কাজে লাগবে, প্লাস সি ইউনিটে সেখানেও কাজে লাগবে। তো এটা কিন্তু বি প্লাস সি উভয় ইউনিটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নগুলোর বিস্তারিত ব্যাখ্যা সহ জেনে নেওয়া। অর্থাৎ জেনে নিতে হবে, ব্যাখ্যা সহ জানতে হবে, যাতে তোমার একটা প্রশ্ন থেকে তুমি কি অনেকগুলো প্রশ্নের অ্যান্সার খুঁজে পেতে পারো, প্লাস এই নলেজটা তুমি গ্যাদার করতে পারো। আচ্ছা, তাহলে আমরা একটু প্রশ্নগুলো দেখি। এখানে আমরা দেখি 1 নম্বর প্রশ্নে কি বলেছে, করোনা ভাইরাস ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট। আচ্ছা, এগুলো প্যাসেজ রিলেটেড প্রশ্ন। আচ্ছা, এখানে আমরা প্যাসেজের দিকে দেখলে এখানে আমরা খুঁজে পাবো হচ্ছে, দেখো এখানে বলছে যে কবে ডিটেক্ট করা হয়েছে। এখানে আমরা প্যাসেজে একটা লাইন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে when our body is being affected by a virus, our immune system kicks into action to stop or slow it down. At the end of 2019, the world came across a new type of virus called COVID-19. আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা আছে কি যে 2019 সালের শেষের দিকে কোভিড-19 কি প্রথম কি করা যায়, লক্ষ্য করা যায়। তাহলে কি হবে অ্যান্সারটা? অ্যান্সার হবে ইন 2019, ইন 2019। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি দেখি এ, অপশন এ ইজ রাইট অ্যান্সার, তাই না? এ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বর প্রশ্নে কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ভাইরাসেস ক্যান ড্যাশ। আচ্ছা, এখানে আমরা অপশনগুলো একটু দেখতে পারি, লিভ আউটসাইড এ লিভিং বডি, মাল্টিপ্লাই দেমসেলভস, বি সেন্সিটিভ টু ভ্যাকসিনস, ট্রান্সমিট অনলি ফ্রম হিউম্যানস টু হিউম্যানস। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে বলেছে যে ভাইরাসের বৈশিষ্ট্য কী কী হতে পারে প্যাসেজ অনুযায়ী। আচ্ছা, আমরা প্যাসেজ অনুযায়ী একটা একটা লাইন যদি দেখতে পাই, এখানে আমরা একটু দেখব, সেটা হচ্ছে ভাইরাসেস ক্যান কজ মেনি ডিফারেন্ট টাইপস অফ ইনফেকশাস ডিজিজেস ইনক্লুডিং দ্য কমন কোল্ড, ফ্লু অ্যান্ড স্মল পক্স। আচ্ছা, তারপর কি বলতেছে, ভাইরাসেস টেক ওভার লিভিং সেলস অ্যান্ড মেক মেনি কপিজ অফ দেমসেলভস। আচ্ছা, তোমরা কি খেয়াল করছো কি না, এই যে এখানে দেখো থার্ড লাইন এবং কি থার্ড, ফোর্থ, ফিফথ লাইনে। আচ্ছা, 5 নম্বর লাইনে যদি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এখানে কী দেওয়া আছে, যে টেক ওভার লিভিং সেলস অ্যান্ড মেক মেনি কপিজ অফ দেমসেলভস। যেখানে মেনি কপিজ অফ দেমসেলভস অর্থাৎ কি, এই যে ভাইরাসগুলো কি তাদের অনেকগুলো কপি বা কি বলে, এই ধরনের অনেক ভাইরাসের মতোই, অর্থাৎ অনেক কিছু তারা কি করতে পারে, ক্রিয়েট করতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম, সেটা হচ্ছে আচ্ছা, এই যে আমরা এখানে বেস্ট অ্যান্সার পেতে পারি, লিভ আউটসাইড এ লিভিং বডি, মাল্টিপ্লাই দেমসেলভস। আচ্ছা, এই যে এখানে আমরা একটু আগে দেখেছি যে এখানে কি লেখা ছিল, মেক কপিজ অফ দেমসেলভস, অর্থাৎ কি, অর্থাৎ তাদেরকে বৃদ্ধি করতে পারে। তাহলে এখানে মাল্টিপ্লাই মানে কি, বৃদ্ধি করা, ত্বরান্বিত করা, অর্থাৎ কি বহুগুণে রূপান্তর করা, অর্থাৎ মাল্টিপ্লাই দেমসেলভস। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এগুলো কিন্তু তোমাদের বুঝে বুঝে পড়তে হবে। তারপরে অপশন সিতে কি বলেছে, অপশন সিতে অপশন সি না, প্রশ্ন 3, দি ওয়ার্ড ইনফেক্ট ইজ সিমিলার ইন মিনিং টু। আচ্ছা, এখানে ইনফেক্ট শব্দটির অর্থ কি, মানে সমার্থক শব্দ কি, ইনফেক্ট মানে কি, ইনফেক্ট মানে হচ্ছে তোমার কি, অর্থাৎ কোনো কিছু কি করা, সংক্রমণ হওয়া বা আক্রান্ত হওয়া, মানে এটার কি, এটা হচ্ছে তোমার সিমিলার ইন মিনিং, অর্থাৎ মিনিংয়ের সাথে সাদৃশ্য রয়েছে, সেটা হচ্ছে তোমার কি কন্টামিনেট হচ্ছে সিমিলার মিনিং বা সিনোনিমাস ওয়ার্ড, কন্টামিনেট, অপশন ডি। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি কোয়েশ্চেন 4-এ কি আছে, কোয়েশ্চেন 4-এ আমরা দেখতে পাচ্ছি, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোর কন্টেজাস। আচ্ছা, প্যাসেজ অনুযায়ী কোনটি সবচেয়ে বেশি বা
তুলনামূলক বেশি কি সংক্রামক, কন্টেজাস মানে কি সংক্রামক। এই কন্টেজাস এটা কোন পার্ট অফ স্পিচ বলো তো? কন্টেজাস কোন পার্ট অফ স্পিচ? কন্টেজাস, এই কন্টেজাস শব্দটা কোন পার্ট অফ স্পিচ? কন্টেজাস হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এভাবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডই তুমি যখন পড়বা এগুলার পার্ট অফ স্পিচ জেনে বুঝে পড়ার চেষ্টা করবা। এটা কি তোমার পড়ার ক্ষেত্রে অনেকটাই কি হবে, তোমার পড়াশোনাটা অনেক বেশি অর্গানাইজড হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে। তারপরে আচ্ছা এটার উত্তর তোমরা বলে নেই কোনটা বেশি কন্টেজাস। আচ্ছা এটা একটু স্বাভাবিকভাবে চিন্তা করলেই বোঝা যায়, তাও আমরা প্যাসেজে দেখব। কারণ এই প্যাসেজটা কী সংক্রান্ত? কোভিড-19 রিলেটেড। আবার এখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে লাইনটা কি আছে যে কোভিড-19 ইজ মাচ মোর সিরিয়াস দেন দ্য কমন কোল্ড অর ফ্লু। অর্থাৎ কি সাধারণ যে কোল্ড বা ফ্লু এই জাতীয় রোগগুলো রয়েছে এগুলোর চাইতে কি অনেক বেশি কি সিরিয়াস, অর্থাৎ কি মারাত্মক বা সংক্রামক। তাহলে এটা কারেক্ট অ্যান্সার কী হবে? এটার কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে আমরা নিচে যে প্রশ্নটা পেয়েছিলাম কোয়েশ্চেন নাম্বার 4। তাহলে মোর কন্টেজাস হবে কোভিড-19। তারপরে 5 নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ কোভিড-19 স্প্রেড অন এ লার্জ স্কেল। আচ্ছা খেয়াল করে দেখো স্প্রেড, আচ্ছা এটা অন এ লার্জ স্কেল মানে কি, অর্থাৎ মানে ব্যাপক আকারে ছড়িয়েছিল কবে, তাই না? যেহেতু আমরা অপশন দেখতে পাচ্ছি এটা কি একটা টাইম নির্দেশ করছে, কবে এটা ছড়িয়েছিল ব্যাপক আকারে। আমরা প্যাসেজ দেখি। আচ্ছা এখানে বলতেছে যে এখানে লাস্টের দিকে বলা আছে ইট স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড ফ্রম মার্চ 2020। আচ্ছা এটা কি ছড়িয়েছিল কি, অর্থাৎ মার্চের 2020 সালের মার্চ থেকে। আচ্ছা এই স্প্রেড, আচ্ছা এই প্যাসেজ স্প্রেড শব্দটা এটা কোন ফর্মে আছে ভার্বের বলো তো, একটু চিন্তা করো। যেহেতু বলছে কি ফ্রম মার্চ 2020, অর্থাৎ কি, অর্থাৎ একটা পাস্ট টেন্স নির্দেশ করতেছে। তাহলে এই স্প্রেডটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম নাকি পাস্ট পার্টিসিপল বলো তো? স্প্রেডটা হচ্ছে তোমার কি স্প্রেড হচ্ছে V2। স্প্রেডের 3টা ফর্ম কি একই, তাই না? 3টা ফর্ম একই। যেমন কেমন কিছু শব্দ আছে তোমার দেখবা 3টা ফর্ম একই, যেমন পুট, কাট, লেট, এই ওয়ার্ডগুলো খেয়াল রাখবা। হ্যাঁ এই স্প্রেডটাও কিন্তু ওই ধরনের ভার্বের মতো যেইগুলার কি 3টা ফর্ম একই। আচ্ছা তারপরে আমরা পরে নেক্সট কোয়েশ্চেন দেখব। আচ্ছা 5 নম্বরের অ্যান্সারটা কী হবে এখানে? 5 নম্বরের অ্যান্সারটা হবে হচ্ছে তোমার এই যে ইন 2020। আমরা দেখেছিলাম যে 2020 সালের মার্চ থেকে এটা কি ব্যাপক আকারে ছড়িয়েছিল ইন 2020। প্যাসেজটা মোটামুটি সহজ ছিল। আচ্ছা এখন আমরা 6 নম্বর প্রশ্ন দেখব। আচ্ছা 6 নম্বর প্রশ্নটা একটু পড়ো। আফটার দ্য ইনিশিয়াল সেটব্যাক, এখানে কি বলেছে? আফটার দ্য ইনিশিয়াল সেটব্যাক অল দ্য ড্যাশ প্রোগ্রামস আর কন্ডাক্টেড সাকসেসফুলি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রাথমিক অবস্থায় কি সমস্যা থাকার পরেও সেটব্যাক অর্থ কি সেটব্যাক, খেয়াল করো। আমি কিন্তু বিস্তারিত আলোচনা করছি তোমাদের ভালোর জন্য। ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে এবং কি সবাই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? বর্তমানে কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস একেবারেই কি হারিয়ে গেছে, সেটা কি বলো তো? গ্র্যাটিটিউড, ঠিক আছে? এই গ্র্যাটিটিউড ফিলিংটা অবশ্যই থাকতে হবে সবার মধ্যে। গ্র্যাটিটিউড কি আশা করি তোমরা বুঝতে পারছো। আর সাবস্ক্রাইব করবে এবং কি তোমার ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা। তাহলে একটা জিনিস খেয়াল করো যে প্রারম্ভিক অসুবিধা থাকার পরেও, সেটব্যাক মানে কি অসুবিধা বা বাধা বিপত্তি, তো প্রারম্ভিক বাধা বিপত্তির পরেও কি অল দ্য ড্যাশ প্রোগ্রামস আর কন্ডাক্টেড সাকসেসফুলি। আচ্ছা প্রোগ্রামসটা কি একটা নাউন, তাই না? তো নাউনের আগে কে বসতে পারে? নাউনের আগে কে বসে? আমরা একটা জিনিস জানি যে আর্টিকেল এর পরে কি বসে? আর্টিকেলের পরে নাউন বসে, তাই না? এই আর্টিকেল আর হচ্ছে নাউনের মাঝে কে বসে? আর্টিকেল এবং নাউনের মাঝে কে বসে বলো তো? আর্টিকেল এবং নাউনের মাঝখানে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ। কে বসে? অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা তাহলে এই অ্যাডজেক্টিভকে কী বলা যায়? অ্যাডজেক্টিভ কিছু বলা যায় না, আমি আর কি এটাকে মজা করে বলি, কি বলে? বেহায়াপদ। কেন বললাম বলো তো? এই আর্টিকেল আর নাউনের মাঝখানে কে বসলো?
অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমাদের এখানে কি দেখো দি আছে, আবার লাস্টে একটা নাউন আছে। এখানে আর্টিকেল ম্যান্ডেটরি না। তোমার যদি নাউনের আগে গ্যাপ থাকে, ভালো মতো খেয়াল করো, নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, আর্টিকেল আগে থাক বা না থাক, নাউনের পূর্বে গ্যাপ থাকলে সেখানে দেখবা অ্যাডজেক্টিভ বসবে। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে দেখো আমাদের একটা উপযুক্ত ওয়ার্ড লাগবে। এখানে তো অ্যাডজেক্টিভ আবার কয়েকটা আছে, তাই না? অ্যাডজেক্টিভ তো আর একটা থাকবে না, অ্যাডজেক্টিভ তো এখানে কয়েকটা আছে। যেমন এ নাম্বার অ্যাডজেক্টিভ, পরে সাবসিকুয়েন্ট অ্যাডজেক্টিভ, ইভেন্চুয়াল অ্যাডজেক্টিভ, তিনটা। তাহলে এখানে কি দেখো পরবর্তী কাজগুলো, ঠিক আছে, এই কনসিকুয়েন্ট মানে কি, অর্থাৎ মানে কি বলে পরিশেষে, শেষের দিকে। কিন্তু আমাদের কি দরকার, যে পরবর্তী কাজগুলো, এমন একটা ওয়ার্ড দরকার। যেমন সাবসিকুয়েন্ট, এই সাবসিকুয়েন্ট এটা কি, কোন পার্ট অফ স্পিচ বলো তো? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আচ্ছা, সাবসিকুয়েন্টের অর্থ কি কি হতে পারে? সাবসিকুয়েন্টের সিনোনিম হতে পারে তোমার কি, ফলোয়িং। খেয়াল করো, আমি কিন্তু বিস্তারিত আলোচনা করছি তোমাদের ভালোর জন্য। একটু বড় হতে পারে, অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা, বিশেষ করে আর্টস এবং কমার্স উভয় ইউনিটের শিক্ষার্থীরা। ফলোয়িং, আর কি কি হতে পারে সিনোনিম? আপকামিং, ঠিক আছে, আপকামিং। তারপরে হতে পারে কি, এনসুইং। কি হতে পারে? এনসুইং। এগুলো হতে পারে কি, সাবসিকুয়েন্টের সিনোনিম। আচ্ছা, তাহলে আমি এখানে উপযুক্ত অ্যান্সারটা কি হবে? সি, সাবসিকুয়েন্ট। তারপরে আমরা 7 নম্বর প্রশ্ন দেখব। 7 নম্বর প্রশ্নে কি আছে? দ্য হুইলস অফ চেঞ্জ হ্যাভ বিন সেট ইন ড্যাশ। আচ্ছা, এটা খুবই একটা মানসম্মত একটা ওয়ার্ড। তো আমি সাধারণত আমার অ্যাডমিশন ব্যাচে প্লাস জব ব্যাচে যে ধরনের বই পড়িয়ে থাকি বলতে আমি আর কি যেই রিসোর্সগুলো শেয়ার করি, সবার তো আসলে ইন্টারন্যাশনাল বইগুলা কি বলে কালেক্ট করা, মানে সবসময় হাতের কাছে তো পাওয়া যায় না ইন্টারন্যাশনাল বই। তো আমি আমার রিসোর্সে সেগুলা দিয়ে থাকি। তো সেই ধরনের একটা বই থেকে, ইন্টারন্যাশনাল একটা বই থেকে এই লাইনটা হুবহু কপি করা হয়েছে, ইংল্যান্ডের একটা বই থেকে, এই 7 নম্বর প্রশ্নের যে এক্সাম্পলটা। ঠিক আছে, তো আমার যে পরবর্তী কোনো ব্যাচে তোমরা যদি থাকো তাহলে সেই রিসোর্সগুলো অবশ্যই পেয়ে যাবা, যেটা তুমি বাংলাদেশে অন্যান্য কোনো কোচিং বা প্ল্যাটফর্মে পাবে না। এটা আমি একবারে কি বলে, একবারে অন সোশ্যাল মিডিয়া বা অন রেকর্ড বলতেছি। আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস দেখো, এখানে কি বলছে? দি হুইলস অফ চেঞ্জ হ্যাভ বিন সেট ইন ড্যাশ। আচ্ছা, এখানে একটা ফ্রেজের ব্যবহার করা হয়েছে। ফ্রেজটা কি? ফ্রেজটা হচ্ছে তোমার এরকম, সেট সামথিং, সেট সামথিং। আচ্ছা, আমি সংক্ষেপে লিখি, সেট সেট সামথিং ইন মোশন। ঠিক আছে, একটু উপরে চলে গিয়েছে ওইটা, ইন মোশন, সেট সামথিং ইন মোশন। আচ্ছা, তাহলে এটাকে কি হয়েছে দেখো, সেট সামথিং ইন মোশন। বিষয়টা এরকম ছিল যে সেট দ্য হুইলস অফ চেঞ্জ, যদি আমরা এভাবে বলতে চাই, ইন মোশন। এই ইন মোশনটা সবসময় কি একসাথে রাখতে হবে। এই সেট সামথিং ইন মোশন, এটা অর্থ কি? এটার অর্থ হচ্ছে তোমার কি, স্টার্ট দ্য প্রসেস, মানে কি কোনো প্রক্রিয়া শুরু করা, তাই না? স্টার্ট দ্য প্রসেস, স্টার্ট দ্য প্রসেস, অথবা কি প্ল্যান, কোনো পরিকল্পনা প্রক্রিয়া কি করা, শুরু করা, সেট সামথিং ইন মোশন। তাহলে ইন মোশনটা তোমার সবসময় এক জায়গায় রাখতে হবে, ইন মোশন তুমি আলাদা করতে পারবে না। তাহলে এখানে কি বোঝাতে চেয়েছে আমরা একটু দেখি তো, দি হুইলস অফ চেঞ্জ। এই যেখানে কি বলতে চেয়েছে, দি হুইলস অফ চেঞ্জ, অর্থাৎ কি পরিবর্তনের চাকা তোমার কি হয়ে গেছে, অর্থাৎ পরিবর্তনের চাকাটা কি হয়ে গেছে, অর্থাৎ শুরু হয়ে গিয়েছে, শুরু হয়ে গেছে, সেট ইন মোশন। এটাকে আর চেঞ্জ করা যাবে না, সেট ইন মোশন। তাহলে ফ্রেজটা কি মনে রাখবা, যে সেট সামথিং ইন মোশন, এটা অর্থ হচ্ছে, আমি একটু লিখে দিলাম, যে স্টার্ট দ্য প্রসেস অর প্ল্যান। তারপর 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি বলতেছে আমরা একটু দেখি। 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটা খেয়াল করো, ওয়ার্ডস ডিফারেন্ট ইন স্পেলিং বাট সিমিলার ইন সাউন্ড আর কল্ড। আচ্ছা, যে সকল ওয়ার্ড কি, অর্থাৎ বানান ভিন্ন কিন্তু উচ্চারণটা একই রকম, তাই না? বাংলা যেটাকে বলে সমুচ্চারিত শব্দ, উচ্চারণটা একই রকম, এই ধরনের ওয়ার্ডগুলোকে কি বলা হয়, অর্থাৎ হোমোফোনস। এই ধরনের ওয়ার্ডকে বলা হয় হোমোফোনস। এখন দেখো, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু ব্যাখ্যা সহকারে অন্য কেউ তোমাকে সমাধান দিচ্ছে না,
কোনো অফলাইন কোচিংও দিচ্ছে না, অনলাইন কোচিংও দিচ্ছে না। আমি কিন্তু মোটামুটি সময় নিয়ে রিসার্চ করেই তোমাদের এই সমাধানগুলো দিচ্ছি। এমন না যে আমি তোমাকে প্রশ্ন নিয়ে বসছি আর 5 মিনিটে রেডি করে দিচ্ছি, এমন না। তো এই বিষয়টা তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা, মানে গুরুত্ব সহকারে এটা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবা। প্লাস তোমাদের যে গ্র্যাটিটিউডের জায়গাটা, এই গ্র্যাটিটিউডটা ঠিক রাখবা। এটা আমি বারবার বলতেছি, বেশিরভাগ ছেলেমেয়েরাই কি মানুষের প্রতি গ্র্যাটিটিউড শো করে না। আচ্ছা, তাহলে খেয়াল রাখো বিষয়টা কি বলতেছে এখানে। 9 নম্বর প্রশ্ন, দি গভর্নমেন্ট নিড টু ওয়ার্ক ইন ক্লোজ ড্যাশ উইথ দ্য টিচার্স অন দ্য নিউ কারিকুলাম। আচ্ছা, এই যে এখানে একটা তোমার কি আছে, একটা এক্সপ্রেশন আছে এরকম, ইন কোলাবোরেশন উইথ। এটাকে এক্সপ্রেশনও বলতে পারো, ফ্রেজও বলতে পারো। ইন কোলাবোরেশন উইথ, ঠিক আছে, ইন কোলাবোরেশন উইথ। তাহলে আমরা ইন কোলাবোরেশন উইথ এর এখানে কি পেলাম, ইন ক্লোজ ড্যাশ উইথ, তাই না? ইন কোলাবোরেশন উইথ অর্থাৎ কি, অর্থাৎ পারস্পরিক সমন্বয়ে বা পারস্পরিক সহযোগিতায়। এই কোলাবোরেশনটা আমরা কোথায় দেখতে পাই? যেমন দেখতে পাই তোমার যেটা, যারা কমার্স স্টুডেন্ট আছে তোমরা পড়েছো যে কোঅপারেশন একটা শব্দ আছে না, কোঅপারেশন সমবায়। ওই কোঅপারেশনের সিনোনিম হচ্ছে কি, এটা হচ্ছে ইন কোলাবোরেশন উইথ। তাহলে এখানে অ্যান্সারটা হবে বি। অ্যান্সার বি ইজ রাইট অ্যান্সার। তারপরে নাম্বার 10, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা, এই যে শিজোফ্রেনিয়া, ঠিক আছে, আমরা যদি নর্মাল উচ্চারণ করতে যাই শিজোফ্রেনিয়া, বাট সঠিক উচ্চারণটা হবে স্কিটজাফ্রেনিয়া। আচ্ছা, স্কিটজাফ্রেনিয়ার এটা সঠিক বানানটা কি হবে? SCHIZO, স্কিটজাফ্রেনিয়া। সি নাম্বার ইজ কারেক্ট। এটা একবারে মুখস্থ ভিত্তিক।